বিপ্র দহন জালু। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো। আপনাদের সৌমিত্র বসু এখন 92.7 বিগ FM এ শুরু করছে তার শরণাগত কথা বলা। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে 31শে শ্রাবণ, সোমবার, 1428, ইংরেজির 16ই আগস্ট 2021। তিথি শ্রাবণ, শুক্লপক্ষ অষ্টমী, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় ভোর 5:17 হয়ে 28 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:04 হয়ে 26 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:02 গতে দেবাদিগণ। আজকের দিনেই দেহ ত্যাগ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1886 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত চিত্রশিল্পী অরুণ কুমার গাঙ্গুলি, যিনি ওসি গাঙ্গুলি নামে বিখ্যাত, তিনি জন্মগ্রহণ করেন। 1939 খ্রিস্টাব্দে প্রখ্যাত সেতারি মণিলাল নাগ জন্মগ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দে আজকের তারিখে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকর করেন। 1909 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বিশিষ্ট বিপ্লবী মদনলাল ধিংরার ফাঁসি হয়। 1946 খ্রিস্টাব্দে প্রবল দাঙ্গা হয়, ডাইরেক্ট অ্যাকশন ডে এই নামেই সেই দাঙ্গা বিখ্যাত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতায় উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। তাহলে এখন একটু গান শোনার পালা। গানের পর আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। শরণাগত যেমন করে এগিয়ে যায় তেমনি করে এগিয়ে যাবে। কোন কোন পর্যায়ে কি কি ধরনের কথাবার্তা হবে তাই নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দিই, বা এমন যদি কেউ থাকেন যিনি নতুন এই অনুষ্ঠান শুনছেন তাকে একটু ধরিয়ে দিই। যেমন প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বেশ কিছুদিন হয়ে গেল কোনো একজন শ্রোতা কুশধ্বজ সম্পর্কে জানতে চেয়েছিলেন। পুরাণে দুজন কুশধ্বজের কথা পাচ্ছি। একজনের সম্পর্কে একটু বিস্তারিত করে বলা সম্ভব, সে কথা বলবো। তারপরে আরেকজন কুশধ্বজ আছেন, তার কথা খুব সংক্ষেপে 2-4টে কথায় বললেই হবে। তা প্রথম যে কুশধ্বজ তার কথা শুরু করব আজকে। তারপরে প্রণমিত মারে। প্রণমিত মারেতে স্বামীজির কথা। মনমথনাথ, তিনি মনমথনাথ গাঙ্গুলি স্বামীজিকে কিভাবে দেখেছেন তার নানান অভিজ্ঞতার কথা তিনি বলছেন। এরপর চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনে গতদিন যে মানুষটির কথা বলেছিলাম, গতদিন মানে গতকাল রবিবার ছিল, রবিবারে হে মহাজীবন তো হয় না, তার আগে শনিবারে সেই মানুষটির নাম বলবো আপনাদের। যদি আমার নিজের ধারণা, নাম বলবার খুব কিছু দরকার নেই, প্রথা হিসেবে নাম বলবো। কিন্তু তারপর প্রথা ভাঙার ব্যাপার আছে একটা। এর পরের পর্বে নতুন কোনো মহাজীবনের কথা বলবো না। আপনাদের বলেই রাখি, খুব অবধারিতভাবে আজকের দিন বলেই
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সম্পর্কে কিছু কথা বলবো, বা বলা ভালো পড়ব। প্রশ্ন থাকবে সেই কথাগুলো লিখেছেন কে, কার লেখা। খুব শক্ত কিছু নয়, আপনারা ধরে ফেলবেন, তাও আমি জানি। এরপরে চলে যাব আপনাদের লেখা চিঠিপত্রের উত্তর দিতে, এবং তারপর মুম্বাইয়ে আছি আমরা, তো সেই মুম্বাইয়ের মন্দিরের কথা বলবো। বেশ কিছু মন্দির আছে মুম্বাইয়ে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর পুরাণ চিরন্তন শুরু হবে। আমি আপনাদের সৌমিত্র বসু, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ বেশ কিছুদিন হয়ে গেল কোনো একজন শ্রোতা কুশধ্বজের কথা জানতে চেয়েছিলেন পুরাণ চিরন্তনে। বলেছিলাম শোনাবো, তারপরে আমার যা ভুলে যাওয়ার শক্তি মাথা থেকে বেরিয়ে গেছে। পরে একদিন তিনি মনেও করিয়ে দিয়েছিলেন, তখন আমি জন্মেজয়কে নিয়ে কথা বলছি, ফলে একটু অপেক্ষা করতে হলো। কিছু মনে করবেন না, জন্মেজয়ের কথা শেষ, এবার তাহলে শুরু করি কুশধ্বজের কথা। কিন্তু প্রথমেই সমস্যা হলো কোন কুশধ্বজ। পুরাণে দুজন কুশধ্বজ আছেন, তো বেশ দুজনের কথাই বলবো আপনাদের। প্রথম কুশধ্বজ যিনি, তিনি হলেন গুরু বৃহস্পতির পুত্র। নিজেও খুব ধার্মিক মানুষ, নিয়মিত বেদ পাঠ করেন। এখন পড়াশোনায় যাদের বেশি মন, সাংসারিক ব্যাপারে তারা একটু ব্যর্থ গোছের হন, এটা আমাদের জানাই আছে। তো আমাদের এই কুশধ্বজ খুব গরিব, তাই নিয়ে তার খুব দুঃখ। অন্তত মোটা ভাত মোটা কাপড়টা না পেলে কি আর ধর্মচর্চাই বলুন আর বিদ্যাচর্চাই বলুন কোনো কিছু করা যায়? তা তিনি একজন রাজা সলভের কাছে গিয়ে বললেন যে, মহারাজ, আমি বড় গরিব, আমাকে দয়া করে কিছু ভিক্ষা দিন, আমার যাতে অভাবটুকু না থাকে সেইটা যদি একটু দেখেন। না, সে যুগে ব্রাহ্মণেরা এরকম করে রাজা রাজরাদের কাছ থেকে এটা ওটা চাইতেন, রাজারাও সানন্দে দিতেন, এতে কারুরই কিছু সম্মান খোয়া যেত না। এই রাজা কিন্তু বেশ কিপটে গোছের, সহজে টাকা পয়সা বার করতে চান না। অমন যে বেদজ্ঞ ঋষি, তিনি নিজের মুখে চাইছেন, রাজা পাত্তাই দিলেন না। একেবারে বাংলা কথায় যাকে আমরা বলি হাঁটিয়ে দেওয়া, সেরকম হাঁটিয়ে দিলেন। তো কুশধ্বজের মনে বড় দুঃখ হলো। তিনি ঘরে এসে এক মনে মা লক্ষ্মীকে ডাকতে লাগলেন, মা গো, এ অভাব যে আর সহ্য করতে পারি না মা। এক মনে প্রার্থনা করছেন, হঠাৎ তার মুখ থেকে টুপ করে কি একটা খসে পড়ল। কুশধ্বজ তাড়াতাড়ি তাকিয়ে দেখেন, ওমা, এটা একটা ফুটফুটে মেয়ে। তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিলেন। যে মুখ থেকে বেদ উচ্চারণ করেন সেই মুখ থেকে বেরিয়েছে বলে তার নাম দিলেন বেদবতী। মেয়ে বড় হয়, আর যত বড় হয় তত যেন তার রূপ খুলে যায়। সে আশ্চর্য রূপ, মানে যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। কুশধ্বজ ভাবেন, এইবারে তো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু এর মধ্যে একদিন মেয়ে এসে একটা অদ্ভুত কথা বলল। বাবা, বিয়ের ব্যাপারে আমার একটি শর্ত আছে। কি শর্ত মা? বেদবতী বলে, আমি একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া আর কাউকে বিয়ে করব না। অন্য কেউ যদি আমাকে বিয়ে করতে চান তাদের আপনি এই কথা বলে দেবেন। এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন। এই প্রতিজ্ঞার ফলে কি হলো না হলো তাই নিয়ে না হয় আগামীকাল কথা বলা যাবে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এরপর প্রণমী তোমারে। আমি আপনাদের সৌমিত্র বসু, এবং প্রণমী তোমারে আর পুরাণ চিরন্তনের মাঝখানে গান। শিষ্য ভাগ্যের কথা এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সত্যি খুব ভালো কিছু শিষ্য পেয়েছিলেন তিনি, বা আপনি বন্ধু বলতে পারেন, গুরু ভাই বলতে পারেন। শিষ্য যদি ভালো না হয় এবং গুরু যদি তাকে চিনতে না পারেন, গুরুর যে কি দশা হয় তার একটা গল্প আপনাদের শোনাবো।
যার কথা বলছি এখন, মনমথনাথ গঙ্গোপাধ্যায়, তিনি তো থাকেন এলাহাবাদে, মাঝে মাঝে কলকাতায় এলে কোনো এক টানে বেলুর মঠে চলে আসেন। একদিন স্বামীজি তাকে বললেন, আরে এলাহাবাদে তো সাধু অমূল্য থাকে, তুই তাকে চিনিস? তার কি খবর তুই আমায় বলতে পারিস? তাই এবারে মনমথ বলছেন সেই সাধুর কথা। তাকে তিনি অনেকদিন ধরে চেনেন, খুব ভালো মানুষ ছিলেন, সেবা ধর্মকে জীবনের উদ্দেশ্য করে নিয়েছিলেন, আর সেই সেবার ব্যাপারে কোন রকম বাছ বিচার ছিল না তার। কিন্তু হ্যাঁ, এই কিন্তু নিয়ে ফিরে আসবো গানের পর, শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে প্রণমী তোমারে দ্বিতীয় পর্ব 92.7 বিগ এফএম এ। অমূল্য সাধুর কথা স্বামীজিকে বলছেন মনমথনাথ। খুব সেবাপরায়ণ মানুষ ছিলেন তিনি। এলাহাবাদে একবার খুব কলেরার মড়ক হয়, তখন যেভাবে প্রাণের মায়া তুচ্ছ করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তাতে সবাইকার মনে তার সম্পর্কে গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল। গোড়ার দিকে সাধু সাদা কাপড় পরতেন, কিন্তু ক্রমে সবাই তাকে খুব গুরু গুরু বলে ডাকতে লাগলো, তাকে প্রায় ভগবানের মতো মনে করতে লাগলো। তার প্রভাবে তিনি সাদা কাপড় ছেড়ে গেরুয়া ধরলেন। হ্যাঁ, চারপাশে সবসময় ভক্তদের ভিড়, এবং ভক্তরা খুব স্তুতি করে, যেরকম হয় আপনার মতন কেউ হয় না, আপনি বিরাট, আপনি ভগবান, ইত্যাদি ইত্যাদি, এবং তিনি সেটা বেশ উপভোগ করতেন। এই ভক্তেরা অনেকেই নানান রকম নেশা করত, তো সেই নেশা গুরুকেও ধরে নিল। প্রথম প্রথম অমূল্য অল্প একটু জিভে দিয়ে প্রসাদ করে দিতেন, ভক্তরা খেত, পরে ধীরে ধীরে নিজেও খেতে আরম্ভ করলেন। সবটাই সাধনার নামে, সাধনার নামেই নষ্ট মেয়েরা তার কাছে আসতো। এইভাবে ধাপে ধাপে তিনি পতনের দিকে নেমে যাচ্ছেন। সম্ভবত আর তার কাছ থেকে আশা করবার কিছু নেই। মনমথনাথ বললেন এইসব কথা। তো এই সাধুর কথা শুনে স্বামীজি বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত বড় মহৎ একটা সম্ভাবনা কিভাবে নষ্ট হয়ে গেল। কিন্তু দেখিস পরের জন্মেও নিশ্চয়ই মুক্ত হয়ে যাবে। আসলে ওর তো কোনো গুরু ছিল না, যেটুকু এগোবার নিজের জোরে এগিয়েছিল। শিষ্য যদি পতনের মুখে পড়ে, তাকে হাত ধরে গুরুই সেই সংকট থেকে বার করে নিয়ে আসেন। ও সেই রকম কাউকে পায়নি। না, এখানেই শেষ নয়। এমনটা নয় যে খবরটা শুনে স্বামীজি আহা বেচারা নষ্ট হয়ে গেল বলে হাল ছেড়ে দিলেন। তিনি মনমথকে বললেন, শোন, তুই এলাহাবাদে ফিরে গিয়ে আমার কথা তাকে বলবি, কেমন? বলবি যে আমিই তোকে তার কাছে পাঠিয়েছি, তার কোনো কিছু দরকার আছে কিনা জানবি, আর যদি কিছু চায় তাকে এনে দিবি। ভুলে যাস না কিন্তু, কেমন? মনমথ গেলেন সেই সাধুর কাছে। একেবারেই পছন্দ করেন না সেই সাধুকে। এখন খুব কাটকাট গলায় বললেন যে, স্বামী বিবেকানন্দ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, তাই আমি এসেছি, তা না হলে নিজের থেকে কখনোই আসতাম না। তিনি বলেছেন, আপনার যদি কোনো প্রয়োজন থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি এনে দেব। এইভাবে কথা বলার মধ্যে যে একটা অপমান লুকিয়ে আছে তা তো বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। কিন্তু সে অপমান সাধু গায়েই মাখলেন না। স্বামীজি পাঠিয়েছেন শুনে তার মুখখানি উজ্জ্বল হয়ে উঠল। তারপরে কি হলো, এ কাহিনীর শেষটা একটু কষ্টই দেবে আপনাদের, কিন্তু আজকের নয়। আজকে এরপর হে মহাজীবনের প্রথম পর্ব, তার মাঝখানে গান শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। হে মহাজীবনে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। দেখুন, আমরা বেশিরভাগ মানুষ একটাই ছন্দে লয়ে জীবনটা কাটিয়ে দিই না। না, আমাদের কথা যদি বাদ দেন, যারা মহাজীবন তারাও মোটামুটি এক পথ ধরেই এগিয়ে যান। কিন্তু গতদিনে যার কথা বলেছিলাম, তার জীবনের পথ
দুবার খুব বড় প্রায় উল্টো দিকে বাঁক নিয়েছে। প্রথম ধরুন একেবারে সাহেবী বাড়ির ছেলে, বিলেতে মানুষ, সেই ছেলে চলে এলেন স্বাধীনতা আন্দোলনে স্বদেশ প্রেমের তীব্র আবেগ নিয়ে। আর দ্বিতীয় পরিবর্তনটি হল বন্দে মাতরম পত্রিকার আগুন ঝরানো সম্পাদক, মানিকতলা বোমার মামলার সঙ্গে যুক্ত স্বদেশী হঠাৎ করে আধ্যাত্মিক জগতে চলে গেলেন। অদ্ভুত লাগে না? এই আশ্চর্য মানুষটির জন্ম আমাদের স্বাধীনতা দিবসের দিন। ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ, তার জন্ম হয়েছিল 15ই আগস্ট 1872, প্রয়াত হন 5ই ডিসেম্বর 1950। এরপরে হেমহাজীবন দ্বিতীয় পর্ব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়েই কথা বলা হবে, কিন্তু কথা আপনাদের সৌমিত্র বসু বলবে না, সে পড়বে কোনো একজনের লেখা। কার লেখা সেটাই হলো প্রশ্ন। এবং দ্বিতীয় পর্ব কোন একজনের লেখা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে। তাহাকে পরম আত্মীয় জানিয়াছি, কিন্তু সংস্কার বন্ধন অতি দুশ্ছেদ্য। একদিন মত্ততাবশত কতই অকথ্য কথনে তাহাকে গালি দিলাম। তাহার ভক্তেরা কুপিত হইয়া আমাকে শাস্তি দিতে উদ্যত, তিনি নিবারণ করিয়া রাখিয়াছেন। আমারও তত কবিতার মুখ চলিতেছে। আমি তাহাকে জেদ করিয়া ধরিয়াছি, তুমি আমার ছেলে হও। তিনি বলেন, কেন? তোর গুরু হব, ইষ্ট হব। আমি বলি, না, তুই ছেলে হও। তিনি বলেন, আমার বাপ অতি নির্মল ছিলেন, আমি তোর ছেলে কেন হইব? আমার মুখের তোড় যত দূর চলে চলিল। তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া গেলেন। আমার মনে কিছুমাত্র শঙ্কা নাই। আদুরে গোপাল বয়াটে ছেলে যেরূপ বাপকে গিয়া গালি দিয়া নিশ্চিন্ত থাকে, আমিও পরমহংসদেবের আদরে বয়াটে ছেলের মতো কার্য করিয়া নির্ভয়ে রহিলাম। পরে অনেকে অনেক বলিতে লাগিল, কার্য ভালো হয় নাই। ক্রমে বুঝিলাম, কিন্তু তত্রাচ পরমহংসদেবের স্নেহের উপর আমার এত নির্ভর, তাহার স্নেহ এত অসীম যে তিনি আমায় পরিত্যাগ করিবেন এ আশঙ্কা একবারও জন্মিল না। দক্ষিণেশ্বরে অনেকেই তাহাকে বলিতে লাগিল যে ওরূপ অসৎ ব্যক্তির নিকট আপনি যান। কেবল একমাত্র রামচন্দ্র দত্তই বলিয়াছিলেন, মহাশয়, ও আপনাকে পূজা করিয়াছে। কালিয়নাগ ভগবানকে বলিয়াছিল যে আপনি আমাকে বিষ দিয়েছেন, আমি কোথা হইতে সুধা আপনাকে দিব? উহাকে যাহা দিয়াছেন সে তাহাই দিয়ে আপনাকে পূজা করিয়াছে। পরমহংসদেব বলিতে লাগিলেন, শোনো শোনো, রামের কথা শোনো। এইটুকুই থাক। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াত হবার দিন। কার লেখা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে কার স্মৃতিকথা। শেষ করলাম হেমহাজীবন দ্বিতীয় পর্বটিও। এরপর গানের পর ফিরে আসবো আপনাদের চিঠিপত্রের উত্তর দিতে 92.7 বিগ FM এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 92.7 বিগ FM শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি আপনাদের চিঠি পড়া। প্রথম চিঠি। গুরু কৃপাহি কেবলম। আমার দীক্ষা গুরু ছাড়া তেমন কোনো গুরু নেই, তবে চোখ মেলেই প্রথম যাকে দেখেছি সেই মাই আমার শ্রেষ্ঠ গুরু। তার আঙুল ধরেই চলতে শিখেছি। প্রথম অক্ষর লেখা, প্রথম জলে সাঁতার কাটা, এমনকি গাছে ওঠাও মায়ের কাছে শেখা। মেয়েদের জীবনের গোপন রহস্য, তথ্য, লজ্জা সবই মা শিখিয়ে না দিলে আমিও আবার আমার মেয়েদের শেখাতে পারতাম না। আজ এই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে আমার শ্রেষ্ঠ গুরু আমার মাকে জানাই শতকোটি প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। মা যেন দীর্ঘদিন আমার কাছেই থাকে। আর কবিগুরুর ভাষায়, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে,
কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। প্রকৃতি আমার গুরু, তার কাছেও আমি আমার জীবনের পথে চলার শিক্ষা নিয়ে বেঁচে আছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন। মিঠু সূত্রধর, শরৎ কলোনি, এয়ারপোর্ট। মাকে গুরু বলে মানা, মাকে গুরু বলে সাধারণভাবে আমরা মানি না। মা খুব বড়, মা খুব খুব কাছের, খুব নিকট, খুব ভক্তির বিষয়, কিন্তু গুরু বলে আপনি মেনেছেন, এটা বড় ভালো লাগলো আমার। দ্বিতীয় চিঠি। সৌমিত্র বাবু মহাশয়, আপনার দেওয়া এবারের বিষয়ের ব্যাপারে মনে পড়ে গেল বহুকাল আগের একটি ঘটনা। তবে ঘটনাটি যখন ঘটেছিল তখনও পৃথিবীর আলো দেখার সৌভাগ্য আমার হয়নি। বড় হয়ে মা দিদির মুখে শুনেছি। প্রথমবার তো বটেই, বিভিন্ন সময় যতবার শুনেছি ততবারই, এমনকি এখন লিখতে বসেও শরীরটা শিহরিত হচ্ছে। এবার ঘটনাটা বলি। 1954 সাল চাকরি সূত্রে গুপ্তিপাড়ায় বদলি হয়ে এসেছেন পুলিশের বড়বাবু আমার বাবা। গাড়ির ব্যবস্থা ছিল না, তাই কোমরের একদিকে পিস্তল অন্যদিকে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে বাবাকে যেতে হতো কর্মক্ষেত্র সহ প্রয়োজনীয় যে কোনো জায়গায়। একদিন বিকেলে এইরকমই এক প্রয়োজনীয় গন্তব্যে যেতে হবে, কিন্তু একটু শর্টকাটে যেতে গেলে পেরোতে হবে একটি ছোট ঘন জঙ্গল। তবে এই রাস্তা দিয়েই বেশ কয়েকবার যাতায়াতের অভিজ্ঞতা বাবার ছিল। যথাসময়ে বাবা রওনা দিয়ে জঙ্গলের সামনে উপস্থিত হলেন, কিন্তু হঠাৎ ঘোড়া থেমে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর গলা উঁচু করে মাথা নাড়িয়ে ডাকতে ডাকতে নাকে ফোঁস শব্দ করতে লাগলো। কিছুতেই সে জঙ্গলের রাস্তায় প্রবেশ করল না। বাধ্য হয়ে বাবাকে সেদিন ঘুর পথে পৌঁছতে হয়েছিল। কিন্তু কেন সেদিন ঘোড়া জঙ্গলের রাস্তায় না গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল? ওই জঙ্গলে লুকিয়েছিল একদল ডাকাত। ঘোড়া তার প্রবল ঘ্রাণ শক্তির সাহায্যে ওই ডাকাত দলের উপস্থিতি টের পেয়েছিল। ঘোড়ার এই আচরণে পুলিশ জঙ্গলে হানা দিয়ে দু একজনকে আটক করেছিল এবং জানা গিয়েছিল তাদের পরিকল্পনা ছিল আমার বাবার প্রাণ নাশের। নমস্কার, মীনাক্ষী দেবনাথ, পিকনিক গার্ডেন। খুব চমৎকার গল্প। সত্যি সত্যি পশুদের এমন কতগুলো ইন্দ্রিয় থাকে এবং তার ব্যবহার থাকে যেটা আমরা মানুষ হিসেবে খুব ভালো করে ধরতে পারি না। এটা তার একটা খুব জ্বলন্ত উদাহরণ বলা যেতে পারে। তাহলে চিঠিপত্র শেষ হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। সৌমিত্র বসু ফিরে এলো বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ। আচ্ছা, আগেকার দিনে ছিল না গ্রাম দেবতা? না, আগেকার দিনে কেন বলছি, এখনো তো আছে। আমাদের গ্রামেই যেমন গ্রাম দেবী হলেন বিশালাক্ষী, কিন্তু কোন শহর দেবতার কথা আমি অন্তত শুনিনি। বিশেষ করে মুম্বাইয়ের মতো একটা আধুনিক ব্যস্ত শহর। তো এই মুম্বাই শহর যে দেবীর নামে তার মন্দিরের কথা তো শুনলেন আপনারা। মুম্বাই শহরে কিন্তু আরো বেশ কিছু মন্দির আছে, তাদের কথাও একটু অল্প অল্প করে শোনানো যাক, কি বলেন? মুম্বা দেবীর পরে চলুন যাওয়া যাক একটা শিব মন্দিরের দিকে, বাবুলনাথ মন্দির। অবাক লাগছে না? বাবুলনাথ এর মানে কি? আসলে এখানে প্রধান দেবতা হলেন একটি বাবুল গাছ, তাকেই শিবজ্ঞানে পুজো করা হয় এই মন্দিরে। কি ব্যাপারটা দারুণ না? এই মন্দির নিয়ে আরো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নেওয়া যাক। ফিরে এলাম গানের পর। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ। দেখুন, প্রায় সব শিব মন্দির নিয়েই একটা গল্প চালু থাকে, এই মন্দির নিয়েও আছে। ওই যে এক রাখাল বালক আবিষ্কার করলো তার গরু একটা নির্জন জায়গায় এসে দুধ দেয়, সেইখানে খুঁড়ে পাওয়া গেল এই মন্দির। না, বাবুলনাথের মন্দির কিন্তু খুব পুরনো। মন্দিরের চেয়েও বেশি পুরনো এই মন্দিরে যেসব মূর্তি আছে তারা, সেসব ইতিহাসের কথা বলা যাবে ধীরে সুস্থে। তার আগে জায়গাটা কোথায় বলেনি। ছোট্ট একটা টিলার উপর এই মন্দির, গিরগাঁও চৌপট্টির কাছাকাছি।
সেই যে হিমালয়ের পথে পথে যখন ঘুরে বেরিয়েছি কিছুদিন আগে, তখন পাহাড়ে চড়াটা অভ্যেস হয়ে গিয়েছিল, এ পাহাড় থেকে ও পাহাড়। আবার এই মুম্বাইয়ে এসে টিলার উপরে চড়ার সুযোগ হলো। বিশেষ করে শিবরাত্রির সময় যদি আসেন তাহলে কিন্তু দারুণ লাগবে। অসংখ্য মানুষ আসেন এখানে পুজো দিতে। তাদের সঙ্গে একসঙ্গে তীর্থযাত্রা করার একটা আলাদা মানে আছে না? বলছিলাম, এই মন্দিরে যে দেবতা আছেন তিনি কিন্তু বহু প্রাচীন। কত প্রাচীন! এর যে শিবলিঙ্গটি আছে সেটি মোটামুটি দ্বাদশ শতাব্দীর নির্মাণ। তখন এই অঞ্চলের রাজা ছিলেন ভীমদেব বলে একজন। তারপর এই মন্দির মাটির নিচে চলে যায়, কেউ আর তার তেমন কোনো সন্ধান রাখেনি। তার একটা কারণ হয়তো এই, কেউ কেউ অনুমান করেছেন যে এই মন্দিরটা ছিল কিছু শৈব সাধুর গুহ্য সাধনার জায়গা, ফলে খুব বেশি মানুষ হয়তো এখানে আসতো না। বহু বছর পরে অষ্টাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সন্ধান আবার পাওয়া গেল। তার অবশ্য তখন ভগ্ন দশা, তাকে আবার তৈরি করতে হলো নতুন করে। যখন মাটির তলা থেকে মন্দিরের ভগ্নাবশেষ বেরিয়ে আসছে, সেই সঙ্গে বেরিয়ে আসছে বেশ কিছু মূর্তি। মোট 5টি মূর্তি বেরিয়ে এলো মোট মাটির তলা থেকে। এদের মধ্যে লিঙ্গরূপী শিব তো আছেনই, তার বাইরে আছেন গণেশ, হনুমান, পার্বতী এবং আরো একটি মূর্তি। এই শেষের মূর্তিটা মাটির তলা থেকে তোলবার সময় একেবারে ভেঙে গিয়েছিল। তাকে আর মন্দিরের মধ্যে জায়গা দেওয়াই গেল না, চেনাও গেল না, তাকে ওই সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হলো। এখন যে মন্দিরটা দেখাবো আপনাদের, সেটা অবশ্য আরো অনেক আধুনিক যুগে তৈরি। এটা তৈরি করা হয়েছিল ধরুন 1890 খ্রিস্টাব্দ নাগাদ। মুখ্যত টাকা দিয়েছিলেন বরোদার রাজা মহারাজ সয়াজিরাও, তার সঙ্গে বড় বড় গুজরাটি ব্যবসায়ীরাও অর্থ দিয়েছিলেন। আরো একটা কথা আছে, এই মন্দির দেখলেই বুঝবেন এর চূড়াটা খুব উঁচু। 1960 খ্রিস্টাব্দে সেই চূড়ার ওপর বাজ পড়ে, চূড়ার মাথাটা ভেঙে যায়, সেটা আবার মেরামত করে নেওয়া হয়েছে। বহুদিন পর্যন্ত এই বাবুলনাথের মন্দির ছিল মুম্বাইয়ের সবচেয়ে উঁচু বাড়িগুলোর মধ্যে একটা। এখন অবশ্য তাকে ছাড়িয়ে যাওয়ার মতন বহু বাড়ি তৈরি হয়ে গেছে এখানে, কিন্তু আর নয়, এবারে শেষ করতে হবে শরণাগত। সবাই খুব ভালো থাকবেন। যাবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠি যখন দেবেন চিঠির গোড়ায় SG এটা লিখে রাখবেন। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMIT